একটা বিতর্কিত বিষয় বাংলায় ঘুরপাক খাচ্ছে অক্ষয় তৃতীয়ার পর থেকে। দীঘায় জগন্নাথ ধাম মন্দিরে দিলীপ ঘোষ তার সহধর্মিণীকে নিয়ে ইনভাইট গ্রহণ করেছেন, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ সরে গেছে। তার দলের ভেতরে দলের বাইরে প্রকাশ্যে মুখ খুলছে। দীঘা থেকে ফেরার পথে গো ব্যাক স্লোগান তার প্রত্যুত্তর তিনি দিয়েছেন। আমি এর আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাইছি, এবছরের কথাই বলছি। 2025 মহাকুম্ভ মকর সংক্রান্তি শুরু হয়েছিল, শেষ হয়েছিল 27শে ফেব্রুয়ারি। সেই মহাকুম্ভে তৃণমূল কংগ্রেসে রচনা ব্যানার্জি স্নান করেছিলেন, সুজাতা মণ্ডল তিনি স্নান করেছিলেন। অনেকে বিভিন্নভাবে গোপনে না জানিয়ে স্নান করেছে, এটা তার অধিকার। কে সঙ্গমে যাবেন, কে স্নান করবেন, সেটা তার মনের পবিত্রতা, তার উপর নির্ভর করে। অবশ্যই যেখানে তারা যখন স্নান করেছেন, তারা তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিষেবা নিয়েছেন, যোগী আদিত্যনাথের পরিষেবা নিয়েছেন, তা নিয়ে তো দলের ভেতরে কোনো প্রশ্ন হয়নি। মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছি, আরো অনেকে গেছেন, বিভিন্ন পঞ্চায়েতের নেতা, অনেক এমএলএ, সব নামটা তো প্রকাশ্যে আসেনি। তারা তো গিয়ে পরিষেবা নিয়েছেন, এবং সেই পরিষেবা আমিও গেছি সঙ্গমে স্নান করতে। আমি তো উত্তরপ্রদেশ সরকারের পরিষেবা পেয়েছি, নিয়েছি, তারাও নিয়েছেন। তা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করেনি যে কেন সঙ্গমে গেছিলেন। সঙ্গম তো কোনো পৈতৃক সম্পত্তি না। ইতিহাসের কালের ধারায় প্রবাহমান গতির সঙ্গে সঙ্গে গঙ্গা যমুনার সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম হচ্ছে প্রয়াগে। যদি সরস্বতীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে, তা বিভিন্নভাবে বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে বারবারই কথাটা উঠে আসছে। কিন্তু যমুনার টলটল জল আর গঙ্গার শীতলতায় সবাই ডুব দিয়েছেন ঈশ্বরের নাম করে। যে যে ঈশ্বরকে ভালোবাসেন সেই সেই ঈশ্বরকে তারা ডেকেছেন। কেউ বলছেন পাপ ধুতে এসছেন, কেউ বলছে মহাপুণ্য করতে এসছেন, আমি ব্যাখ্যায় যাব না। তাই স্নান করেছেন যারা যারা তৃণমূল কংগ্রেস, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মুখ্যমন্ত্রী বলেননি যে কেন গেছিলেন। ভারতবর্ষের সমস্ত ধর্মীয় স্থানে প্রত্যেকটি মানুষের যাওয়ার অধিকার আছে। যদি আপনি পাবলিক ফিগার হয়ে যান, তাহলে তো আপনাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে। আচ্ছা, ধরুন গঙ্গাসাগর, সব শেষে গঙ্গাসাগর, মানে গঙ্গাকেও সাগরে এসে মিলন ঘটাতে হয়েছে কালের প্রবাহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে। কপিল মুনির আশ্রম রয়েছে, সেখানে আপনি পুজো দেন। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসতে পারেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আসতে পারেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আসতে পারেন, যে কেউ প্রধানমন্ত্রী আসতে পারেন, আসতেই পারেন। ভক্তিটা আবেগ তার গুরুত্বপূর্ণ, তার মনন থেকে গভীর অন্তর্নিহিত মানে থেকে পরিষ্কার হয়। কারণ গঙ্গাসাগর খুব গুরুত্বপূর্ণ, সঙ্গম যেমন গুরুত্বপূর্ণ, মিলন ক্ষেত্র গঙ্গা যমুনা সরস্বতী। তুমি গঙ্গা যমুনা সবাই গিয়ে, কিন্তু বিশেষ করে গঙ্গা তার মিলন ক্ষেত্র হচ্ছে গঙ্গাসাগর। বিধানসভার সাগর অবশ্য, জেলাটা অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনা, কিন্তু বঙ্গোপসাগর কারণ নয়, এটা ন্যাশনাল প্রপার্টি। আর প্রাকৃতিকভাবে এই হাজার হাজার বছর ধরে কিন্তু এই প্রথা চলছে। তাহলে কপিল মুনির আশ্রমে যদি কেউ মাথা ঠোকেন, বিজেপির কোনো নেতৃত্ব যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে কি নরেন্দ্র মোদী তাকে ডেকে প্রশ্ন করবেন যে যোগীজি আপনি গঙ্গাসাগরে কেন গেছিলেন, মাথা কেন ঠুকেছে, নাকি এখানকার রাজ্য নেতৃত্ব প্রশ্ন করবে? মনের ভক্তি আবেগ, মন কখন চঞ্চল হয়, মন কখন শান্ত হয়, এবং সেই আধ্যাত্মিক ভাবনা, এটা তার উপর নির্ভর করে। সেটা বারবার বলছি যে এটা ব্যক্তিগত চয়েস। আপনি কোথায়, কোন মন্দিরে বা কোনো দরগায় মাথা ঠুকবেন কি ঠুকবেন না, ঈশ্বরকে ডাকবেন কি ডাকবেন না, ফুলমালা নেবেন কি নেবেন না, সেটা আপনার ব্যাপার। তা নিয়ে কোনো পোস্টমর্টম করার কোনো প্রয়োজন নেই। অযথা হচ্ছে তাকে নিয়ে হচ্ছে না কেন জানেন তো? অতি সম্প্রতি দিলীপ ঘোষের বিয়ে হয়েছে। দীর্ঘদিন সঙ্গ ছিলেন, সঙ্গ থেকে তারপর তিনি নিজে সরিয়ে নেন, তারপর নিজের রাজ্য সভাপতি ছিলেন, তিনি এমএলএ ছিলেন, তিনি 2019-এর লোকসভা নির্বাচনে 18টা এমপি জিতিয়েছেন। সৌমিত্র খা বিষ্ণুপুরের মেম্বার অফ পার্লামেন্ট। আপনি 19 সালে যখন টিকিট পেয়েছিলেন, যখন আপনি বিজেপিতে এলেন, তখন দিলীপ ঘোষ কিন্তু রাজ্যের দায়িত্বে রয়েছে। যদিও আপনার সহধর্মিণীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, তিনি সঙ্গমে স্নান করে এসছেন। আপনি বলেছেন যে যাদের বিরুদ্ধে আন্দোলন সেই মুখ্যমন্ত্রীর পাশে বসে ভালো 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 বার্তা নয়। আপনি বলেছেন যে ভণ্ডামি, আপনি বলেছেন ভোগী, দিলীপ ঘোষকে ভোগী বলছেন।
আপনার রাজনৈতিক যা বিচরণ ক্ষেত্র, তাদের দিলীপ ঘোষের বিচরণ ক্ষেত্র কিন্তু এক নয়। আপনি ভাববেন না সৌমিত্রবাবু যে আমি আপনার বিপক্ষে বা দিলীপ ঘোষের পক্ষে কথা বলছি। একইভাবে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পার্টি এন্ডোর্স করে না। উনি তো পার্টির ফর্মে যাননি। যেদিন গেছেন অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল, আর 28 তারিখ বর্ধমান এসেছিলেন সম্ভবত, ওখান থেকে তিনি জঙ্গিপুর যান। এই 28 তারিখে আমাকেও তিনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার দীঘায় আমন্ত্রণ আছে থ্রু চিফ সেক্রেটারি। তো সেই ছবি বাংলা মানুষ দেখার পরে হয়ে গেছে, বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তিনিও বলছেন, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পার্টি এন্ডোর্স করে না। তিনি তিনি বারবার করে বলছেন যে আমি পার্টির ফর্মে পার্টি এতে যাইনি। কিন্তু ভগবানকে দেখতে গেলে রাজনীতিটাকে দূরে সরিয়ে রাখতে হয়। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন দিলীপ ঘোষ। অনেকে সঙ্গম খুঁজছেন। কি সঙ্গম খুঁজছেন? যে বোধহয় দিলীপ ঘোষ সমাপতন ঘটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর কাছে, তাই তিনি প্রভুর নাম করে তিনি এটা করেছেন। কিন্তু তিনি ইনভাইট পেয়েছেন। তথাগত রায় তিনিও একই উচ্চারণ করছেন। তিনি বলছেন 2021-এর নির্বাচনের সময় দিলীপবাবুর নেতৃত্বে কি ফলাফল সবাই জানে, 70+ হয়েছিল। তখন তো প্রচুর বেনজল বিজেপিতে এসেছিল, তখন তাদের পার্টি এন্ডোর্স করেছিল। তো আজকে যারা এন্ডোর্সমেন্টের কথা বলছেন, সৌমিত্র খা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে নিয়েছিলেন সে সময়, এই কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন তথাগত রায়, তখন আপনি এবং আপনার দলে অনেকে এন্ডোর্স করেছিলেন। তো কারণ এন্ডোর্সটা করেননি বলে বেনজলের মতো, পানা পুকুরের মতো সবাই কিন্তু বিজেপিতে সে টিকিটটা নিয়ে গেছিলেন। পরে আপনাদেরকে দূরে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন। আলোচনা হয়নি এটা নিয়ে। দিলীপ ঘোষ শুরু থেকে বলে আসছিল যে 21-এর সময় যা হচ্ছিল তা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না, কিন্তু হয়েছে। দেখুন 21 সালের কথা যদি 25 সালে বলি, মানে 21 সালে আমি মুড়ি ভেজেছি, 25 সালে খাবো মুড়ি শুকিয়ে নেতা মেরে যাবে। তাই দীঘাতে তিনি যখন ফেরার সময় চা চক্র ছিল এবং কারো বাড়ি গেছিলেন, গো ব্যাক স্লোগান। ভাবুন, যে মানুষটার হাত ধরে বিজেপি, অবশ্যই রাহুল সেনার ভূমিকা আছে। রাহুল সেনা জমি তৈরি করেছেন। 2016-তে তিনি সেই সভাপতি, তিনি নিজে হচ্ছে খড়গপুরের চাচা জ্ঞান সিং সোনপালকে হারিয়ে তিনি বিধায়ক হন। হ্যাঁ, দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা আর হচ্ছে মালদার একজন, তিনজন মধ্যমণি নিয়ে বিধানসভা তোলপাড় হয়েছিল। তারপরে 19-এ লোকসভা 18টা আসন ওই দিলীপ ঘোষ জিতেছিল, তখন পার্টি এন্ডোর্স করেছিল। 21-এ দিলীপ ঘোষের নেতৃত্বে ব্যাপক জয় না হলেও কিন্তু কাছাকাছি পৌঁছেছিল। এটাও দিলীপ ঘোষ পার্টি এন্ডোর্স করেছিল। তো ওই পানাপুকুরে সাঁতার কাটার জন্য যে সমস্ত লোকজনকে নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন সুপারিশে টিকিট দেওয়া হয়েছিল, অভিযোগ ছিল কেন্দ্রের নেতৃত্বের বিরুদ্ধে, এন্ডোর্স করেছিল। তো এই দিলীপ ঘোষ নিয়ে এন্ডোর্সমেন্ট ব্যাপারটা, এটা পলিটিক্যালি ব্যাখ্যা তার ভারতীয় জনতা পার্টি দেবে, আমি দেবো। তার সহধর্মী, তিনি বারবার বলছেন তার সহধর্মিনীকে নিয়ে তিনি গেছেন। তিনি মুখ্যমন্ত্রীর স্মরণে যাননি, তিনি প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, সুভদ্রার স্মরণে চরণে প্রণাম করতে গেছেন। এইটুকু ছবি দেখে আমি যা বুঝেছি। অন্তত বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন বিশ্লেষণ করছেন, বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন যে দিলীপ ঘোষ বোধহয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস হবে। যদি যান সেটা হবে, যদি আমাকে প্রশ্ন করেন, যদি আমার কোনো ব্যাখ্যা হয়, আমি বলবো যে আনফর্চুনেট হবে। কারণ যে মানুষটার হাতে ব্যাটল ফন্ড ছিল পশ্চিমবঙ্গের, তিনি যদি তৃণমূল কংগ্রেসে চলে যান, এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষে যেমন বেনিফিটেড, আর কিন্তু বিজেপির পক্ষে বিরাট ক্ষতি। আপনি 24-এ লোকসভায়, বর্ধমান দুর্গাপুর লোকসভায় তিনি হেরে যান এবং তাকে পার্টি জোর করে পাঠিয়েছে, তিনি বারবার স্বীকার করেছেন। তার গড় ছিল মেদিনীপুর, সেখানে অগ্নিমিত্রা পল টিকিট পেয়ে তিনিও হেরেছেন। দিলীপ ঘোষ এখন কোনো পদে নেই। তাই দিলীপ ঘোষকে নিয়ে যারা আলোচনা করছেন, তারা কিন্তু দিলীপ ঘোষের সিগনেচারে সইটা কিন্তু টিকিটটা পেয়েছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্বে কিন্তু রাজ্য সভাপতি অনুমতিটা নিয়েছিল। 24-এ দিলীপ ঘোষে কোনো কিছু করার ছিল না। তাই সহধর্মিনী তিনি প্রশ্ন করেছেন সৌমিত্রকা, 60 বছর বয়সের পর তিনি ভোগী হয়ে গেলেন। আচ্ছা, কেউ যদি তার বিবাহিত জীবনে আসতে চান, যেটা দিলীপ ঘোষ বলেছেন যে একটা সময় পর্যন্ত এসে মনে হয়েছিল যে বিবাহিত জীবনে, আচ্ছা মকবুল ফিদা হোসেনের নাম শুনেছেন সৌমিত্রকা মহোদয় এবং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, আপনাদের প্রত্যেকেই বলি মকবুল ফিদা হোসেন ভারতবর্ষের বিখ্যাত চিত্রশিল্পী, তিনি বিরাট আর্টিস্ট। তিনি মাধুরী দীক্ষিতের প্রেমে পড়েছিলেন। তার বয়স তখন 80+ ছিল। অন্যায় করেছিল, প্রেমে পড়তেই পারে, কিন্তু প্রেম করেননি। তো আবেগটা তার গুরুত্বপূর্ণ। তাহলে মকবুল ফিদা হোসেনের রেফারেন্সটা আপনাকে দিলাম আমি।
এরকম অজস্র এক্সাম্পল দিতে পারি যে ভক্তি এক জায়গাতে আর ভক্তির অন্য রস, যেটা রাজনৈতিকভাবে রস, সেটা আলাদা মাত্রা। আপনি ওয়েট করুন না, সৌমিত্রবাবু, সুকান্তবাবু, শ্রমিকবাবু, কামিনী কাঞ্চনবালা, তথাগত বাবু, যে দেখুন না মমতা ব্যানার্জি স্নেহদন্য পাচ্ছেন কিনা, নিচ্ছেন কিনা। যদি নেন তাহলে আমিও বলছি তাবড়তোড় দিলীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ করবেন নিশ্চিত। ছবিতে দেখা গেছে ঠিক, ফ্রেমে দেখা গেছে ঠিক, দরজা বন্ধ হয়নি ঠিক, দিলীপ ঘোষ ডিফেন্ড করেছেন, বলেছেন পার্টি সিদ্ধান্ত নেবে তিনি কেন গেছেন। আবার বলছি, ভক্তি আবেগ, যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, সুজাতা মণ্ডলরা নেননি, আরো অনেকেই লুকিয়ে চুরিয়ে সঙ্গমে স্নান করেছেন, তাদের তৃণমূল কংগ্রেস কৈফত যখন চাননি, এখানেও তাকে কৈফত চাইতে পারে না, এটা তার ব্যক্তিগত চয়েস। এরা বলেছেন তিনি প্রভুর টানে গেছেন, আর পার্টি এন্ডোর্স করে না, তিনি পার্টির কথা বারবার উল্লেখ করেনি। কথাটা বর্তমানে বসে ইন্টারভিউর সময় পাঞ্জাবি পাড়ার মোড়ে তিনি করেননি। তাই এর উত্তর দিলীপ ঘোষ দেবে। আর যদি পাশা পাল্টে যায় তাহলে আমি, নয়ন রায়, তাবড়তোড় দিলীপ ঘোষের রাজনৈতিক দর্শন নিয়ে, বড় বড় কথা নিয়ে আমি বলবো আপাতত সমালোচনা বন্ধ করুন, জলটা কোন দিকে বইছে সে দেখতে থাকুন। আর সহধর্মিনীকে অ্যাটাক করার দরকার নেই, তিনি সদ্য নতুন জীবনে গেছেন। তিনি আপনাদের, আমারও চয়েস থাকে, নাও ভালো লাগতে পারে, কিন্তু সাংবাদিকদের পোস্টমর্টম করার অধিকার আছে। তাই আধ্যাত্মিক ভাবনা, বোধ, রস, তাকে কখনো কামিনী কাঞ্চনের মতো কম্পেয়ার করা উচিত নয়। আর আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ হওয়ার যে রসময় পরিস্থিতি, যে মধুরতা, তাকে কখনোই কালিবালিপ্ত করবেন না ভোগবাদের তত্ত্ব দিয়ে। এটা কেউ মেনে নিতে পারে না। অপেক্ষা করুন সৌমিত্র খা মহোদয়, আপনি, বাকি সবাই অপেক্ষা করুন যে কোন দিকে যাচ্ছে জল, সেদিকেই তাকিয়ে থাকবেন আপনারা। নমস্কার, আমি নয়ন রায়।